ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলছিলাম হচ্ছে যে একটা সিএনএস এর যে কোনো লেশন বলেন অথবা ব্রেনের যে কোনো একটা লেশন বলেন অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লেশন বলেন, পেরিফেরাল নার্ভাস সিস্টেম লেশন বলেন, সহজ কথায় একটা নিউরোলজির লেশন, একটা নিউরোলজির যে কোনো একটা ডিজিজ যদি বলি, সেখানে কয়েকটা কোয়েশ্চেন করতে হয়। নাম্বার ওয়ান ইজ হোয়ার ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন। ঠিক আছে? সো আপনি দেখেন লেশনটা হতে পারে কর্টেক্সে, সাবকর্টেক্সে, ব্রেন স্টেমে, হতে পারে সেরেবেলামে, হতে পারে স্পাইনাল কর্ডে, হতে পারে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, রাইট? তো অনেক জায়গায় কিন্তু লেশনটা হতে পারে। ওকে, আবার সেটা হতে পারে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং মাসেলের মাঝখানে নামতার নিউরোমাসকুলার জাংশন, আবার সেটা হতে পারে হচ্ছে মাসেলে। তাহলে এই হচ্ছে টোটাল লেশন। তা আপনাকে এই এখানকার যতটা আমি এখানে গোল্লা দিয়েছি 5, 6, 7, 8, 9, এই 9টা গোল্লার মধ্যে ডিরেক্টলি আপনাকে আলাদা করতে জানতে হবে। এটাই কারণে কর্টেক্স, এটাই কারণে সাবকর্টেক্স, এটাই কারণে ব্রেন স্টেম, এটাই কারণে সেরেবেলাম। এভাবে প্রতিটি পয়েন্ট আপনাকে আলাদা করতে হবে। তাহলে আপনি যে কোনো একটা নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসলে প্রথম আপনি হোয়ার ইজ দ্য লেশন এটা আপনি চিন্তা ভাবনা করবেন। ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসছে, ডান হাত অবশ এবং ডান পা অবশ। আপনি আপনার সিএ বা আপনার যে কোনো একজন মেন্টর সেটা দেখলো এবং উনি ডায়াগনোসিস করে দিস ইজ এ কেস অফ রাইট সাইডেড হেমিপ্যারেসিস। আপনাকে আমরা কোশ্চেন করেছি, আপনারা অ্যান্সার দিয়েছেন এগুলো, যে রাইট সাইডেড হেমিপ্যারেসিস যখন হবে তখন কি কি কারণ হতে পারে। তখন আপনি বলেছেন যে ভাস্কুলার কারণ, যেমন ইসকেমিক অথবা হ্যামোরেজিক স্ট্রোক, ইকসল, ইনফ্লামেটরি কন্ডিশন লাইক মাল্টিপল স্ক্লেরোসিস, টাউটস প্যারাসিস, অথবা আপনি বলেছেন হেমিপ্লেজিক মাইগ্রেন, অথবা আলাদা একটা ভাস্কুলার কারণ ভাস্কুলাইটিস নাম দিয়ে আমরা রাখলাম, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমে সামটাইম এরকম প্রেজেন্টেশনস নিয়ে আসতে পারে। তাহলে এই যে ফাইন্ডিংটা, এটা আপনি বললেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য লেশন। তাহলে প্রথম কথা হচ্ছে যে হোয়ার ইজ দ্য লেশন, আপনি বললেন রাইট সাইড, সরি মানে হোয়াট ইজ দ্য লেশন আনসার আপনি দিচ্ছেন কি, যে এটা লেশনটা হচ্ছে আমি কোন কোন জায়গায় পাচ্ছি। এটা হতে পারে কর্টেক্সে, হতে পারে সাবকর্টেক্সে, হতে পারে সেটা ব্রেন স্টেমে, হতে পারে সেটা সেরেবেলামে, বা যেখানে হোক না কেন লেশন। তাহলে এটা আমি পরে খুঁজবো। তাহলে আমি আমার কাছে প্রেজেন্টেশন অনুসারে আমি দেখলাম যে রাইট সাইড হেমিপ্যারেসিস আসলে কোথায় কোথায় হতে পারে, তার অন্য কোনো ফাইন্ডিংস নাই, শুধু রাইট সাইড হেমিপ্যারেসিস। মাসেলে হওয়া আনইউজুয়াল, মাসেলে হলে মায়োপ্যাথি হয়, বসা থেকে উঠতে কম্বিং হেয়ার প্রবলেম হবে। নিউরোমাসকুলার জাংশন ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল রেসপন্স থাকবে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে জাগটাকে সমস্যা হবে, ঠিক আছে, জাগটা ডিমিনিশড হয়ে যায়। তো আমি বলেছি রাইট সাইড হেমিপ্যারেসিস। আমি যখন রোগীর প্লান্টার দেখছিলাম এক্সটেনশন রাইট পাশে, আমি যখন রোগীর জাগ দেখতেছিলাম জাগ ইজ এক্সাজারেটেড, তার মানে এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের লেশন না এখানে। এটা কি স্পাইনাল কোড হতে পারে? হ্যাঁ, স্পাইনাল কোড হতে পারে যদি সেখানে ডেফিনেটিভ সেন্সরি লেভেল থাকে। ওকে, ফাইন। তাহলে স্পাইনাল কোড এখানে আমি বলি নাই, কারণ এখানে ডেফিনেটিভ কোনো সেন্সরি লেভেল এই পর্যন্ত, বুকের এই পর্যন্ত, T4 পর্যন্ত, অথবা হচ্ছে আম্বিলিকাস পর্যন্ত, অথবা L1 L2 পর্যন্ত, যাই হোক এরকম একটা ডেফিনেটিভ সেন্সরি লেভেল যদি আপনি বলতে পারেন, তখন আপনি বলতে পারেন এটা একটা স্পাইনাল কোডের লেশন। তারপরে চলে আসেন এটিকে সেরেবেলাম কিনা। সেরেবেলামের জন্য আমরা জানি এখানে ডানিশ ডিসডাইরেক্টোকাইনেসিয়া আছে, অ্যাটাক্সিয়া আছে, নিস্টিগমাস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার এরপর এখানে গেইটের প্রবলেম থাকবে, ঠিক আছে। তো হোয়াইট গেট থাকবে, এগুলো সবগুলো মিলে সেরেবেলামের যে প্রেজেন্টেশনস গুলো আছে সেগুলোর সাথে মিললে সেটা সেরেবেলাম বলবেন। এখন আসবেন ব্রেন স্টেম, এটা কি ব্রেন স্টেম কিনা, এটা কি সাবকর্টেক্স কিনা, এটা কি হচ্ছে যে আপনার কর্টেক্স কিনা, বা মানে কর্টিক্যাল এরিয়া কিনা। তাহলে আমার যেই রাইট সাইড হেমিপ্যারেসিসটা বললাম, মোস্ট লাইকলি এটা সেরেবেলাম না, স্পাইনাল কর্ড না, পেরিফেরাল নার্ভাস সিস্টেম না, নিউরোমাসকুলার জাংশন না, মাসেল না। তাহলে আই এম ডিলিং উইথ দি কেস ফ্রম কর্টিক্যাল অর সাবকর্টিক্যাল অর দ্য ব্রেন স্টেম, ঠিক আছে। এখন আপনারা আমাকে বলেছেন যে রাইট সাইড হেমিপ্যারেসিস এর কারণগুলো কি কি। তাহলে হোয়ার ইজ দ্য লেশন মোটামুটি আমি 3টে জায়গায় নিয়ে আসছি এখন, কর্টেক্স, সাবকর্টেক্স, ব্রেন স্টেম, ঠিক আছে। আবার আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে লেশনটা কি, তাহলে এটাকে আপনি কেমনে ডিফাইন করবেন। এখন আপনার কোশ্চেন আনসার দেন যে এই যে হোয়াট ইজ দ্য লেশন, এটা আপনারা কেমনে বের করবেন। এই লেশন গুলোর মধ্যে রাইট সাইড হেমিপ্যারেসিস কি দিয়ে হইতে পারে এখানে, এটা কি ইকসল নাকি টট প্যারেসিস নাকি হেমিপ্লেজিক, এটা আপনি কেমনে খুঁজে বের করবেন। আনসার প্লিজ আনোয়ার ভাই। ভাস্কুলার হলে সাডেন অনসেট হবে, তারপরে রিস্ক ফ্যাক্টর গুলো থাকবে। ইক্সলে টেম্পো প্রোফাইলটা দেখবো, সাধারণত উইকস টু মান্থস এ ডেভেলপ করে, সাথে হচ্ছে রেজড আইসিপির ফিচার পাওয়া যেতে পারে। ওকে, ইনফেকশনে ইনফেকশনের আদার সাইন সিমটম গুলো থাকবে। ইনফ্লামেশন মাল্টিপল স্ক্লেরোসিস হলে বিজার স্ট্রোক
ফিচার্স গুলো পাওয়া যাবে, সাথে অ্যাসোসিয়েটেড আদার্স যেমন অপটিক নিউরাইটিস, ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, সিক্স নার্ভ পলসি এগুলা থাকতে পারে। তারপরে টর্সপেরাসিসে তো এপিলেপসি একটা হিস্ট্রি থাকবে, হেমিপ্লেজিক মাইগ্রেনে হেডেকের হিস্ট্রি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তো মোটর বা সেন্সরি প্রবলেম গুলো পাওয়া যাবে। এটা হচ্ছে প্যারানিপ্লাস্টিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্যারানিপ্লাস্টিক। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা মোটামুটি জিনিসগুলো নিয়ে আসলাম। তাহলে যে পেশেন্টের কথা বলছিলাম ওয়ার্ডে ছিল, তার রাইট সাইড হেমিপ্যারেসিস নিয়ে আসছে। তাহলে আমাকে কোশ্চেন তাকে টেম্পো প্রোফাইল আগে তাকে বের করতেই হবে, বাবা এই ঘটনাটা কতক্ষণ ধরে ঘটেছে। তো সে বলতেছে রাতে ঘুমাইছিল, সকাল থেকে দেখি এই অবস্থা। আপনি হাসপাতাল আনছেন কয়টায়? বলেন 9টায়। তাহলে মোটামুটি এটা হচ্ছে যে 6টা থেকে 9টা, 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে হয়ে গেছে, এবং ঘটনাটা তো আপনার কাছে আসতে 3 থেকে 4 ঘন্টা লাগছে, কিন্তু ঘটনাটা ঘটে গেছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তাহলে দিস ইজ কোন কারণ? এটা এই যে এখানে যে 7টা কারণ বলেছে, এর মধ্যে কোন কারণটা হয়েছে? আমাকে হিস্ট্রি দিছে সে কখন? এটা হয়ে গেছে হচ্ছে ঘটনাটা রাতে ঘুমাইছিল, ঘুম থেকে উঠার পর দেখে অবস্থা। তাহলে কি হবে লেশনটা? মানে মোটামুটি আপনি কি ডিল করতেছেন বলে মনে হয়? থ্যাংক ইউ, ভাস্কুলার। এটা একটা ঘটনা। সেম আরেকটা পেশেন্ট দেখি পাশের বেডে, বলে স্যার তো হাত পা দুর্বল হচ্ছে গত 2 মাস ধরে, হঠাৎ করে গতকাল দেখি একটু বাইরে গেছে দুর্বলতা। তখন আপনি কি চিন্তা করবেন? তখন আপনি কি চিন্তা করবেন বলেন জান্নাত আপু? তখন কি চিন্তা করবেন? ইকসল অথবা ইনফ্লামেটরি কন্ডিশনস গুলা, এমএস। ঠিক আছে, যদিও এমএস টা সাধারণত মানে আপনার উইকস, মানে 1 থেকে 3-4 সপ্তাহের মধ্যে মোটামুটি ফুল ব্লোন ফিচার থাকবে। আর এমএস বলতে হলে তার একটা সিমিলার একটা এপিসোড সাধারণত আমরা বলি ডেসিমিনেশন ইন দ্য টাইম এন্ড প্লেস, যেটা আমি আপনাদেরকে আলাদা ডিজিজের সময় কিন্তু পড়িয়েছি। তাহলে কিছু সিমিলার আপনার হচ্ছে অ্যাটাকার হিস্ট্রি আপনি কিন্তু পাবেন। ওকে ফাইন। তারপরে যদি বলে এরকম পেশেন্ট আমি পেয়েছি যে মাথা ব্যথার পরে তার ডান পাশ অবশ, এবং এই ঘটনা 5 বার ঘটছে, ডায়াগনোসিসটা তাহলে কি হয়ে গেল? স্মার্ট ডক্টরস প্লিজ বলে ফেলেন, ডায়াগনোসিসটা কি তাহলে? হেমিপ্লেজিক মাইগ্রেন। এটা হচ্ছে হেমিপ্লেজিক মাইগ্রেন। তাহলে দেখেন এই টেম্পো প্রোফাইল ছাড়া আপনার কিন্তু রাইট সাইড হেমিপ্যারেসিসের ডিডি আপনি আলাদা করতে পারবেন না। সো লুক এট ইউর কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেনে কি আছে? টাইমটা দেখেন, বয়সটা দেখেন, সেক্সটা দেখেন। এই দেখেন ফিমেলের মধ্যে আপনি দেখবেন ইনফ্ল্যামেটরি কন্ডিশনস গুলো প্রবণতা বাড়বে। মাইগ্রেনটাও দেখা যায় ফিমেলের মধ্যে একটু প্রবণতা বেশি। তাহলে একটা 28 ইয়ার একটা ফিমেল, সে আপনার কাছে রাইট সাইড হেমিপ্যারেসিস প্রিভিয়াস হিস্ট্রি আছে, তাহলে ডিডি কিন্তু ন্যারো হয়ে গেল। 28 মানে ইক্সেল হতে পারে, সেটা অনেক পরের বিষয়। ভাস্কুলার কারণ ভেরি আনইউজুয়াল। হ্যাঁ, যদি রুগীর আবার এসএলএ যদি থাকে তখন আবার ভাস্কুলার ডিজিজ আপনি চিন্তা ভাবনা করতে পারেন। তো এগুলো হচ্ছে রেয়ার। কমনটার তখন কি হয়ে যাবে? তখন আপনি চিন্তা ভাবনা করবেন ইনফ্লামেটরি কন্ডিশনস কিনা। যদি বয়স এবং ফিমেল বলে দিয়েছে 28 ইয়ার একটা ফিমেল, তাহলে এটা কি ইনফ্লামেটরি কন্ডিশনস লাইক হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, অথবা আমি কি হেমিপ্লেজিক মাইগ্রেন ডিসকাশন করতেছি কিনা। এগুলো আবার ওই যে রিকারেন্ট একটা হিস্ট্রি আছে, টর্সপেরাসিসের এরকম একটা রিকারেন্ট হিস্ট্রি থাকবে। তাহলে দেখেন এই যে হিস্ট্রি গুলো আমরা যে বলি, তাহলে আপনার যদি মাথার মধ্যে যদি ঘিলু না থাকে, ডোন্ট মাইন্ড, মানে মাথার মধ্যে যদি মগজ না থাকে, তাহলে আপনি এগুলো কেমনে পিক করবেন? সো দ্য কোয়েশ্চেন ইজ ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং ইন ইউর ব্রেন, ইন ইউর আই। তাহলে আপনি মনের মধ্যে যদি সেই নলেজ গুলো না জানেন, ইউ ক্যানট গো ফর ডায়াগনোসিস। এই জন্য আমি বলি আই ক্যানট সি হোয়াট মাইন্ড ডাজন্ট নো। আপনার মন যদি জিনিসটা না জানে, রাইট সাইড হেমিপ্যারেসিসের এই 7টা কারণ বা 8টা কারণ 9টা কারণ কমন আমি এখানে 5-6টা নিয়ে আসছি। এই কারণগুলো যদি আপনার মাথায় না থাকে, মনে যদি না থাকে, আই ক্যানট সি, আপনি হচ্ছে যে কখনো দেখতেই পারবেন না যে হেমিপ্লেজিক মাইগ্রেন ডায়াগনোসিস মিস পড়ে যাচ্ছে। যদি আপনি না জানেন মাইগ্রেন রাইট সাইড হেমিপ্যারেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এটা কিরকম ভুল হয়েছে জানেন? আমি আপনাকে সিম্পল গল্প বলি, একদম ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। আপনি বলতে পারেন যে আপনি গল্প বানাইতেছেন, একদম 100% ট্রু একটা সিনারিও বলি। একটা 20 বছরের একটা ফিমেল, সে আসছে রাইট সাইড উইকনেস নিয়ে। যখন সে আসছে তখন সে হচ্ছে যে
অ্যাটাকের পরে খুব মানে অস্থির করতেছে, একটু আলো হলে তার খুব সমস্যা হয়, ডান পাশটা দুর্বল। যে ইন্টার্ন ডক্টরটা ছিল সে এই পেশেন্টটাকে সিটি স্ক্যান দিয়ে দিয়েছে, হিস্ট্রি কিন্তু ফুল ইভ্যালুয়েশন করা হয়নি, সে তো জানে না, সে কিন্তু সিটি স্ক্যান দিয়ে দিয়েছে, একটা 18-20 বছরের একটা ফিমেল। তো আমরা যখন পরের দিন রাউন্ডে গেলাম তখন হিস্ট্রি নিয়ে এটাকে হচ্ছে ডায়াগনোসিস করা হয়েছে হেমিপ্লেজিক মাইগ্রেন। তো মাইগ্রেনের চিকিৎসা দিয়ে সে কিন্তু মানে মানে আমি দেখেন তাই কিন্তু এটা আমার লাগতো না সিটি স্ক্যানটা। তো আপনি বলতে পারতেন এটা হচ্ছে ইক্সল এক্সক্লুড করছে, হ্যান করছে, ত্যান করছে। আপনার ইক্সলের জন্য যে ফাইন্ডিং গুলো সেগুলো তো মিলতে হবে, রাইট? এটা একটা গ্রাজুয়াল অনসেট, সেটা তো আপনাকে মিলতে হবে। টেম্পো প্রোফাইল তো আপনারে মানে কি বলবো, এটা দাম যে কি ভাই, টেম্পো প্রোফাইল যে কি দামি জিনিস, এটা আপনি কেমনে বের করবেন বলেন? সো হোয়াট ইজ দ্য লেশন, এটা টেম্পো প্রোফাইল দিয়ে আপনাকে লিঙ্ক করতে হবে যে আসলে কোথায় অনসেট থেকে ডেভেলপমেন্ট, এই যে টেম্পো প্রোফাইল, এটাই হচ্ছে যে আপনাকে বলবে যে কত সময়ে ডিজিজটা ডেভেলপ করতেছে এবং কি কি হতে পারে। সো ওই ফিমেল পেশেন্টটাকে তখন হচ্ছে যে তখন আমি বললাম যে ভাইয়া দেখো যে তুমি যেটা করেছো ভালো, তবে তোমার জিনিসটা এই অ্যাপ্রোচে আগানো উচিত। আমি তখন সেখানে ওই পেশেন্টের কাছে আমি তাকে রাইট সাইড হেমিপ্যারেসিস ডিডি গুলো বলে দিছি। তাহলে আবার আপনি বলেন সে যখন মাইগ্রেন পড়বে আমার এই কথা তার মাথায় থাকবে না? ডেফিনেটলি থাকবে। তো এইভাবেই কিন্তু আপনাকে এগুলো পিক করতে হবে। ওকে, তাহলে যেটা বলছিলাম আবার আগের কেসটাই চলে যাই আমরা। আমরা কেস বেস ধরে আমরা যখন ডিসকাশন গুলো করি আপনাদের কাছে একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে এরপর আমরা তো কারণ ইভ্যালুয়েশন করে ফেললাম যে মোস্ট লাইকলি মনে হয় আমরা কর্টেক্স, সাব কর্টেক্স বা ব্রেন স্টেম ডিল করতেছি, রাইট? যেহেতু রাইট সাইডেড হেমিপ্যারেসিস মানে লেফট সাইডে কোন লেশন গুলো হবে। এখন এখন আপনাকে আমি ফার্দার কোয়েশ্চেন করলাম যে এটা আসলে লেশনটা কিসের, এটা কি কর্টিক্যাল নাকি সাব কর্টিক্যাল নাকি ব্রেন স্টেম, কেমনে আলাদা করবো আমরা? এবার আনসার দেন আপনারা। রাইট সাইড হেমিপ্যারেসিস কর্টিক্যাল কারণে হতে পারে, সাবকর্টিক্যাল কারণে হতে পারে, ব্রেন স্টেমের কারণে হতে পারে। এই পেশেন্টের রাইট সাইডেড হেমিপ্যারেসিস এর সাথে রাইট সাইডেড ফেসিয়াল নার্ভ পালসি আছে। ওকে, আমি দূর বললাম, এবার আপনারা আমাকে কোশ্চেন করবেন, এই কোশ্চেনের ভিত্তিতে আপনাকে ডেফিনেটলি আলাদা করে ফেলতে হবে। আমি ধরেন পেশেন্ট, আমি বললাম আমার ডান পাশে অবশ দুর্বল এবং আমি মুখটা করে আছি, এখানে হচ্ছে রাইট সাইড ফেসিয়াল নার্ভ পালসি, ঠিক আছে? মানে এদিকটা আর কি আপনারা তো জানেন এটা সবাই, আর যেদিকে বাঁকা হয়ে গেছে এটা মানে ইনট্যাক্ট, এটা হচ্ছে ইনট্যাক্ট ফেসিয়াল নার্ভ, রাইট? আমার হচ্ছে যে এখন এই পাশেরটা হচ্ছে আমার দুর্বলতা, ধরে নেন এটা আমার রাইট পাশ, ঠিক আছে? বললাম আর কি। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আমি রাইট সাইড হেমিপ্যারেসিস, ডান হাত এবং ডান পা আমার দুর্বল এবং আমার ডান পাশে হচ্ছে ফেসিয়াল নার্ভ পালসি। সো লেশনটা কোথায়, কর্টিক্যাল, সাবকর্টিক্যাল নাকি ব্রেন স্টেম? আনসার দেন। ওকে, আমি আমির আমির ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আমির ভাই কি হতে পারে আনসারটা? তুষন ভাই? কর্টিক্যাল, কর্টিক্যাল। কর্টিক্যাল। এটা আপনি আপনি কেন বললেন কর্টিক্যাল, কেন সাবকর্টিক্যাল না? কর্টিক্যাল বলতে আসলে মেবি এটা তো মানে কর্টিক্যাল বলতে স্ট্রোকের দিকে যাচ্ছে, আর ব্রেন স্টেম তো মানে ক্রস প্যারালাইসিস থাকবে নরমালি, যে ডান পাশে যদি আই পালসে থাকে তাহলে রাইট সাইডে, মানে লেফট সাইডে যদি মানে আই পালসে থাকে অথবা থার্ড না পালসে থাকে তাহলে রাইট সাইডে হেমিপ্যারেসিস আসবে, তখন আমি বুঝবো যে ব্রেন স্টেম। আর কর্টিক্যাল বলছে এই জন্য যে নরমালি তো এটা স্ট্রোকের দিকে যাচ্ছে, এই জন্য স্ট্রোক এক কি সাইডে প্যারালাইসিস থাকে। মানে এক পাশে প্যারালাইসিস সাবকর্টিক্স হতে পারে, ইন্টারনাল ক্যাপসুলে আবার গেছে, ইন্টারনাল হ্যাঁ ক্যাপসুল, হ্যাঁ ইন্টারনাল ক্যাপসুল ইসকেমিয়া তো ব্লিডিং হয়েছে, ঠিক আছে? হ্যাঁ জি হ্যাঁ। তো তাহলে তো আমার সামনে পেশেন্ট রাইট সাইড হেমিপ্যারেসিস উইথ ফেসিয়াল নার্ভ পালসি নিয়ে আসতে পারে। ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ জি হ্যাঁ জি। তাহলে কেমনে কেমনে আমি ডিফারেন্সিয়েট করব? শান্তা আপু, আপনার এক্সপ্লেনেশন ব্রেন স্টেম এক্সক্লুড হয়ে গেছে। শান্তা আপু ভাইয়া বলতে পারবো না। বলতে পারবেন? ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, নেক্সট এনিওয়ান? তুষন ভাই, তাজিক ভাই বলতে পারবেন? রাশেদ ভাই? এটা সাবকর্টেক্সে হতে পারে, কারণ হচ্ছে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো সাবকর্টেক্সে থাকে, আর যেহেতু যেদিকে মানে আহ, মানে
রাইট সাইডেড হেমিপ্যারেসিস প্লাস হচ্ছে রাইট সাইডেড ফেশিয়াল নার্ভ পলসি। সো মানে নিউক্লিয়াসটা সহ গেছে আর কি, লোয়ার মোটর নার্ভ রিলেশন হচ্ছে। লোয়ার মোটর রিলেশন হয়েছে, আচ্ছা। ফেশিয়াল আমি বলেছি লোয়ার মোটর হয় না, এটা আপার মোটর টাইপস অফ ফেশিয়াল নার্ভ পালসি। হ্যাঁ আপনার ঠিক আছে, ওকে। আমি এটা আনসারটা পাইনি, তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। রাইট সাইড হেমিপ্যারেসিস দেখেন, এখন আমি একটু এখানে ট্যাগ করে দিই। রাইট সাইড হেমিপ্যারেসিস ব্রেন স্টেমের কারণে, রাইট সাইড হেমিপ্যারেসিস সাবকর্টিক্যাল কারণে, রাইট সাইড হেমিপ্যারেসিস কর্টিক্যাল কারণে হতে পারে। এখন আপনাদের প্রতি আমার হচ্ছে যেটার মানে এটার ফাইনালাইজেশন করে ফেলবো আমরা। এই যে রিলেশনটা হচ্ছে, এটা কি কর্টেক্স না সাবকর্টেক্স নাকি ব্রেন স্টেম? হাউ টু ডিফারেন্সিয়েট? নাম্বার 1, whenever there is ব্রেন স্টেম, মনে রাখবেন there will be cross paralysis। এই শব্দটা আপনাকে বুঝতে হবে, ক্রস প্যারালাইসিস। ক্রস প্যারালাইসিস মিন্স, যদি আমি বলতাম লেফট পাশে ফেশিয়াল নার্ভ পালসি এন্ড রাইট পাশে রাইট সাইডেড হেমিপ্যারেসিস, তার মানে এটা ক্রস। whenever there is any cross paralysis, this is brain stem। এখানে বক্তব্য শেষ। অথবা দেখেন পেশেন্টের ব্রেন স্টেম অনেক বড় জায়গা, এগুলো আবার আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। তখন কোন নিউক্লিয়াস নার্ভ গেছে ওটা অনুসারে আপনাকে ফোকাস মানে আরো বেশি ফোকাস করতে হবে। আমি এটা এই টাপে যাওয়ার আগে একটু ব্যাকে আসি। আপনার ধরেন রাইট পাশের হেমিসেন্সরি, লেফট পাশের ক্রিনিয়াল নার্ভ পালসি। আবার বলি, রাইট পাশের হেমিসেন্সরি, ডান পাশের অর্ধেকের সেন্সেশন লস, এবং লেফট পাশে ক্রিনিয়াল নার্ভ পালসি, দ্যাট ইজ অলসো ক্রস প্যারালাইসিস। তাহলে ক্রস প্যারালাইসিস মানে এক পাশের ক্রিনিয়াল নার্ভ, অপর পাশের সেন্সরি অথবা মোটর লস, এরকম যদি কোথাও পান, দিস ইজ ব্রেন স্টেম। যেহেতু আমি যে গল্পটা বলেছি, পেশেন্টের রাইট সাইড হেমিপ্যারেসিস, ফেশিয়াল নার্ভ পালসিটা রাইট পাশে, অতএব এখানে কোনো ক্রস প্যারালাইসিস নেই। যেহেতু ক্রস প্যারালাইসিস নাই, সো আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্রেন স্টেমটা আমরা বাদ দিয়ে ফেললাম, এবং এটার জন্য আমি হচ্ছে যে আমির ভাই থ্যাংক ইউ, ফাইন। নাম্বার 2, এটা কি কর্টেক্স নাকি সাবকর্টেক্স? উই হ্যাভ টু ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট দিস থিং। আমরা কেমনে বের করবো? ওকে, কর্টেক্সের সাথে আপনারা মনে রাখবেন, এখানে কর্টেক্সের সাথে অ্যাবসলিউট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাইয়ার সাইকিক ফাংশন। এটা কি বলি নাই রাশেদ ভাই? আমি অবশ্যই বলেছি, ঠিক আছে রাশেদ ভাই, এটাকে বলা হয় নাই হাইয়েস্ট সাইকিক ফাংশন? অবশ্যই বলা হয়েছে। তাহলে আপনি যখন কর্টেক্স চিন্তা ভাবনা করবেন হাইয়েস্ট সাইকিক ফাংশন, তাহলে ধরেন একটা মানুষ সে কথা বলতে পারতেছে না, নাম্বার 1। নাম্বার 2, তার হচ্ছে মেমোরি অথবা অন্যান্য প্রবলেম, ল্যাঙ্গুয়েজের প্রবলেম, স্পিচের প্রবলেম, তখন বুঝতে হবে মেমোরির প্রবলেম। আই এম ডিলিং উইথ এ কেস অফ হাইয়েস্ট সাইকিক ফাংশন, দ্যাট মিনস তার কর্টিক্যাল লস হয়েছে। তাহলে একটা মানুষের কর্টেক্স গেলে তার হাইয়েস্ট সাইকিক ফাংশন গুলো যাবে। ওকে, তাহলে এখন হাইয়েস্ট সাইকিক ফাংশন যদি ইনট্যাক্ট থাকে, তখন দিস ইজ সাবকর্টেক্স। তাহলে আমি আপনাকে এই রাইট সাইড হেমিপ্যারেসিস যার গল্প বলছিলাম, সেই পেশেন্টের রাইট সাইড হেমিপ্যারেসিস, রাইট সাইড ফেশিয়াল নার্ভ পালসি, ওই রোগীর কথা বলতে সমস্যা হচ্ছিল, সে কথা বলতে পারেনি, স্পিচে প্রবলেম। সো দিস ইজ এ কেস অফ মোস্ট লাইকলি কর্টিক্যাল ইনফ্যাক্টর হেমোরেজ। আমি দূর পর্যন্ত চলে আসছি জাস্ট ফ্রম ক্লিনিক্যাল, জাস্ট ফর ক্লিনিক্যাল রাইট সাইড হেমিপ্যারেসিস। তাহলে দেখেন আমি দুটো কাজ করেছি। প্রথমে আমি হোয়াট ইজ দ্য লেশন আলাদা করে ফেলছি, হোয়ার ইজ দ্য লেশন আলাদা করে ফেলছি। তাহলে হোয়ার ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন, টেম্পো প্রোফাইল, তিনটা জিনিস মিলাইয়া আমি চলে আসছি এই রোগীর ক্ষেত্রে যার কথা আমরা বলছিলাম। এটা ইসকেমিক অর হেমোরেজিক স্ট্রোক মানে ভাস্কুলার কজ, এবং রাইট সাইড হেমিপ্যারেসিস মোস্ট লাইকলি এই পেশেন্টের হায়ার সাইকিক ফাংশন যেহেতু ধরেছে, অতএব এটা হচ্ছে কর্টিক্যাল। সো দিস ইজ এ কর্টিক্যাল ইসকেমিক অর হেমোরেজিক স্ট্রোক। আমরা ক্লিনিক্যালি আমরা চলে আসলাম এতটুকু পর্যন্ত। তাহলে দেখেন একটা ডায়াগনোসিস কিন্তু আমরা হোয়ার ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন দিয়ে চলে আসবো। এটা এখানে আসলাম না, এখানে থাকুক। এখন একটা ভিন্ন স্টাইলে বলি। ভিন্ন স্টাইলটা কেমন? একটা পেশেন্ট বসা থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে, চিরুনি দিতে কষ্ট হচ্ছে মাথায়। তাহলে এখন হোয়ার ইজ দ্য লেশন, যেহেতু বসাতে উঠতে কষ্ট, চিরুনি দিতে কষ্ট, প্রক্সিমাল মায়োপ্যাথি, দ্যাট মিনস মাসেল ধরেছে, অতএব এটা মাসেলের যে কোনো একটা ডিজিজ। এবার আপনি এটাকে টেম্পো প্রোফাইল দিয়ে এটাকে আপনি আলাদা করে ফেলবেন। এবার আসেন, দিনের শুরুতে সে ভালো, দিন যত ঘনিয়ে আসে, সন্ধ্যা যত ঘনিয়ে আসে, দিন যত শেষ হয়ে যায়, তত তার উইকনেস বাড়ে।
তার আইলিড ছিল এইরকম, আস্তে 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 আইলিডটা হয়ে যায় ড্রপ। আগে সে খুব স্মার্টলি কথাবার্তা বলতো, পরে সে আমার মতো স্লো হয়ে যায়, কথাবার্তা সে বলতে পারে না, এবং তার হচ্ছে আইলিডটা ড্রপ হয়। বাবা চোখ একটু উপরে তুলেন তো, এদিকে উপরে তুলে আবার টুস করে পড়া যায়। দিস ইজ মাস্কুলার জাংশন। তাহলে নিউরোমাস্কুলার জাংশনের এটি ল্যাম্বার্টিয়াটার মাইস্থেনিয়া অথবা হচ্ছে যে আপনার মাইস্থেনিয়া গ্র্যাভিস। আমরা অনেকে মনে করি যে অকুলার ইনভলভমেন্টটা মানে ল্যাম্বার্টিয়াটার মাইস্থেনিয়াতে হয় না, না এখানে কিন্তু হতে পারে, এখানে কিন্তু হতে পারে 5 to 10% দেখা যায় ল্যাম্বার্টিয়াটার মাইস্থেনিয়াতে নিউরোমাস্কুলার জাংশন ধরে থাকে, এবং সরি হ্যাঁ ওগুলো তো ধরবেই, মানে অকুলার ইনভলভমেন্ট সামটাইম আমরা পেতে পারি। তাহলে দেখেন ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল হলে এটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। তাহলে আপনাকে যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। মাসল হলে প্রক্সিমাল মায়োপ্যাথি, নিউরোমাস্কুলার জাংশন যদি হয় ইনক্রিমেন্টাল ও ডিক্রিমেন্টাল। যদি ইনক্রিমেন্টাল রেসপন্স হয় ল্যাম্বার্টিয়াটার মাইস্থেনিয়া, ডিক্রিমেন্টাল রেসপন্স মানে দিনে সকালে ভালো সন্ধ্যায় খারাপ, সকালে খারাপ সন্ধ্যা হতে ভালো, ল্যাম্বার্টিয়াটার মাইস্থেনিয়া, কাজ শেষ। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিস্টাল নিউরোপ্যাথি মানে ডিস্টাল উইক। বাবা এই বাবা এটা ধরেন তো শক্ত করে, নাই এ ধরেন তো, নাই হাত তোলেন তো দেখে হাতে পাওয়ার আছে, মানে মাসল এখানে হেভি পাওয়ার, কিন্তু ডিস্টালি তার নাই। সো দিস ইজ এ ডিস্টাল নার্ভ। আমরা জানি নার্ভ ধরলে সাধারণত ডিস্টাল নিউরোপ্যাথি হয়, আর মাসল ধরলে সাধারণত প্রক্সিমাল মায়োপ্যাথি হয়। তাহলে প্রক্সিমাল এবং ডিস্টাল মায়োপ্যাথি এটি কিন্তু আমাদেরকে একদম টিপিক্যালি ধরে আমাকে ডায়াগনোসিস পৌঁছে দিতে হবে সাধারণত। মোস্ট লাইকলি এখানে কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমি আপনাদেরকে এখানে বলবো না। যেমন একটা বলে ফেলি, আচ্ছা বলবো না বলার পর একটা বলে দিচ্ছি। যেমন ডিস্টাল মায়োপ্যাথি, আমরা বলেছি মায়োপ্যাথি মানে প্রক্সিমাল উইকনেস হবে, চিরুনি দিয়ে কষ্ট হবে, বসা থেকে উঠতে কষ্ট হবে। কিন্তু একটা মায়োপ্যাথি আছে যেখানে ডিস্টাল নার্ভ ধরতে পারে। যেমন একটা না এরকম 3-4টা আছে, এর মধ্যে আমি বলে ফেলি। একটা হচ্ছে ইনক্লুশন বডি মায়োসাইটিস, এখানে ডিস্টাল মায়োপ্যাথি হতে পারে। তারপরে হচ্ছে আপনার মাইটোনিক ডিস্ট্রফি একটা টাইপ আছে যেখানে ডিস্টাল মায়োপ্যাথি হতে পারে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ওকুলো স্কাপুলো হিউমেরাল একটা মায়োপ্যাথি আছে যেখানে দেখা যায় অনেক সময় ডিস্টাল ধরে। এই তিনটে হচ্ছে কমন, হ্যাঁ এগুলো আপনাকে জানতে হবে। এগুলা যদিও মায়োপ্যাথি, তবে সেখানে ডিস্টাল উইকনেস থাকতে পারে। তো এই কথাগুলোর জন্য ইম্পর্টেন্ট, এই কথাগুলোর জন্য ইম্পর্টেন্ট যে মায়োপ্যাথি ডিস্টাল ধরতেছে, এটা ব্যতিক্রম, এটাতে আপনি ডায়াগনোসিস পৌঁছতে পারবেন। ওকে, তাহলে দেখেন মাসেলে আমরা বললাম সাধারণত প্রক্সিমাল মায়োপ্যাথি, ব্যতিক্রমগুলো ছাড়া নিউরোমাস্কুলার জাংশন, ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিস্টাল নিউরোপ্যাথি, ডিস্টাল উইকনেস। স্পাইনাল কর্ড হলে 3টে জিনিস বলেন তো, স্পাইনাল কর্ডে কি বলেছিলাম? অবশ্যই আপনি জানেন, 100% আপনি জানেন স্পাইনাল কর্ড লেশন হলে কি হবে, বলেন জান্নাত আপু বলেন। হ্যাঁ আনোয়ার ভাই At বলেন। the level, below the level, sensory level. Yes, at the level, below the level, definitive sensory level. At the level lower motor sign, below the level upper motor neuron sign, এবং একটা definitive sensory level থাকবে। Very important and interesting. তাহলে এটা আমরা স্পাইনাল কর্ড শেষ করলাম। সেরেবেলামে কি বলেছিলাম? সেরেবেলামে সেরেবেলার যে সাইনগুলো আছে না, সেগুলো থাকবে সেরেবেলামে। সেরেবেলামের যে সাইনগুলো আছে একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, হেড নোডিং, নিস্টিগমাস, ফিঙ্গার নোস টেস্ট, তারপর হচ্ছে মুখর মধ্যে মনে হবে সেরেবেলার বয়স। বলেন তো বাবা আর্টিলারি, আর্টিলারি ময়মনসিংহ, বলেন তো বাংলাদেশ কনস্টিটিউশন, এভাবে সে বলবে। তার হচ্ছে সিলেবেলে এগুলা মোটামুটি স্ক্যানিং স্পিচ আমরা এখানে পেতে পারি। হ্যাঁ, তো এগুলো থাকলে তখন হচ্ছে সেরেবেলার সাইন থাকলে তখন আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে তার হচ্ছে ফিঙ্গার নোস্ট, যেটা আমরা হাতে দেখছি। পায়ের ক্ষেত্রে হিল শিন টেস্ট আমরা দেখবো, গেটের ক্ষেত্রে ওয়াইড বেস গেট, ওয়াইড ব্রড বেস গেট আমরা দেখবো, সেগুলো আমরা পাবো। ব্রেন স্টেমের ক্ষেত্রে বলেছিলাম ক্রস প্যারালাইসিস, এবং সাবকর্টিক্যাল ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হাইয়েস্ট সাইকিক ফাংশন ইনভলভমেন্ট হবে না, এবং সেখানে অন্যান্য ওই সাবকর্টিক্যাল লেভেলের অন্যান্য ফিচার্স গুলো থাকতে পারে। তারপর আসেন কর্টিক্যাল। কর্টিক্যালের মধ্যে হচ্ছে হাইয়েস্ট সাইকিক ফাংশন যাবে। একটা পেশেন্টের স্পিচ বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, মেমোরি বলেন, এগুলো সাধারণত এই কর্টিক্যাল অনেক সময় ভীষণ অনেক সময় ধরতে পারে। ঠিক আছে, যদি ভিজুয়াল প্রবলেম হয় তখন কিন্তু এগুলো বুঝতে হবে। ভিশন ইম্পায়ারমেন্ট, আপার হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, ঠিক আছে, এটা আমাদের কি মাথায় রাখতে হবে। সো অথবা রোগীর হচ্ছে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট আছে, পোস্টেরিয়র সেরেব্রাল স্ট্রোক হয়ে গেছে, সেটা কিন্তু আমরা
পাইতে পারি, তাহলে এটা কর্টিক্যাল স্ট্রোক। তাহলে কর্টেক্স দিয়ে একটা রোগীর যে স্পেশাল সেন্স গুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে ইনভলভমেন্ট হতে পারে। স্পেশাল সেন্সের মধ্যে ভিশনটাকে বোঝাচ্ছে আর কি, মানে হায়ার সাইকিক ফাংশনটা। তাহলে দেখেন এই যে একটা লেশন দিয়ে আপনি কিন্তু ডায়াগনোসিস আপনাকে চলে যেতে হবে। তাহলে সেটা আমরা শুরু করছিলাম রাইট সাইড হেমিপ্যারেসিস, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আমরা বলেছি টড প্যারাসিসের পেশেন্ট, এমএস এর পেশেন্টের কথা, সিমিলারিটিজ এর কথা আমরা বলেছি, হেমিপ্লেজিক মাইগ্রেনের কথা আমরা বলেছি, আমরা ইক্সলের কথা আমরা বলেছি এবং রাইট সাইড হেমিপ্যারেসিসের কথা। তো সিমিলার আরেকটা পেশেন্ট পেয়েছিলাম, রুগীর হচ্ছে রাইট সাইড হেমিপ্যারেসিস, আমি দেখি হচ্ছে প্লান্টার এক্সটেনশন, তারপর জাগটাক আছে, মানে এক্সাজারেটেড পাইলাম। বলে বাবা কতদিন ধরে? বলে স্যার 2 মাস। আমি বলছি 2 মাস? আমি বলছি স্ট্রোক করছিলেন নাকি? এক কথা জিজ্ঞেস করে ফেলছি। বলে না 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 স্যার, মানে আস্তে আস্তে তার উইকনেস হচ্ছে, সেই বলে দিচ্ছে আমারে, বুঝছেন? তাহলে দেখেন এই পেশেন্টটাকে বললাম তাহলে এটা একটু ইকসল, এই একটা এর মধ্যে দেখি সিটি স্ক্যান করা, সিটি স্ক্যানের মধ্যে এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে এবং পেরিলেশনের ইডিমা আছে। আমি বললাম যে গো ফর এমআরআই। এমআরআই করা হয়েছে, এমআরআই এর মধ্যে দেখতে পেলে এত বড় একটা গ্লাইওব্লাস্টোমা। ঠিক আছে? সো এই যে আপনারা মানে সিম্পল একটা প্রেজেন্টেশন দেখে কিন্তু ডায়াগনোসিস পৌঁছে যাচ্ছেন, তাহলে আপনি যে কোনো নিউরোলজির কোয়েশ্চেন সলভ করতে যান, মাথায় রাখবেন আমি প্রথমে রোগটা কি, হোয়াট ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন, তাহলে লেশনটা কোথায় এবং রোগটা কি ধইরা এবার আপনি বলেন যে একটা রোগীর ইকসল আছে, তাকে ডায়াগনোসিস করার জন্য কি ইউজ করবেন। যেমন এফসিপিএস কোয়েশ্চেন একটা বলি আপনাকে, একটা রোগী তোমাদের সামনে রাইট সাইড হেমিপ্যারেসিস নিয়ে আসছে, তাহলে এই রোগীটাকে তুমি কি দিবা প্রথমে? তাকে কি সিটি স্ক্যান দিবে নাকি এমআরআই দিবে? এটা একটা এফসিপিএস কোয়েশ্চেন। কি দিবেন আপনি? আনসার কি দিবেন? তাকে সিটি স্ক্যান দিবেন নাকি এমআরআই দিবেন? কি দিবেন? উত্তর দেন। আনিস ভাই? সিটি স্ক্যান। সিটি স্ক্যান দিবেন। কেন দিবেন সিটি স্ক্যান? এক্সক্লুড করব মানে হ্যাঁ গুড। এক্সক্লুড করবেন কি? হেমোরেজিক অর ইসকেমিক। ভেরি গুড। আমরা হ্যামোরেজ এক্সক্লুড করতে চাই। তো এটা হচ্ছে যে রুটিন ওয়ার্ক। আপনি উপজেলা লেভেলে বসে আছেন, আপনার সামনে সিটি স্ক্যানের ফেসিলিটিস থেকে ইউ গো থ্রু ইট। আপনি একদম ঢাকা মেডিকেলে বসে আছেন, অ্যাবসলিউট ট্রিটমেন্ট আমরা যাই হচ্ছে যে সিটি স্ক্যানে টু এক্সক্লুড হ্যামোরেজ। শেষ। হ্যামোরেজ হলে স্পিরিন এগুলো দিবেন না, না হলে আপনি এগুলো দিবেন। বাকি সব চিকিৎসা হচ্ছে চাপা, ম্যান্ডিবুলার ট্রিটমেন্টের নাম হচ্ছে ম্যান্ডিবুলার ট্রিটমেন্ট। আমার স্যার আমাদেরকে শিখাইছে, বলে স্ট্রোকের চিকিৎসা অধিকাংশ হচ্ছে মুখে। এগুলো আপনার যে জিপি প্র্যাকটিস, আপনি রুগীর এমন ভাবে বুঝ দিবেন, রুগী বলবে যে থাক একটা ডাক্তার পছন্দ ওকে যে আমার কথা শোনো। ঠিক আছে? তো আমরা যখন ওয়ার্ডে মাঝে মধ্যে রাউন্ড দিই, যখন মাথা ঠান্ডা থাকে আর কি, ধরেন আমার একজনের কাজ, আমার এখানে যদি আমি 15টা 20টা 30টা পেশেন্ট দেখতে পারবো, আপনি যদি আমার বলেন যে 60টা রুগী একসাথে রাউন্ড দিতে হবে, তাহলে কেমন হবে? ওই 15-20টা দেখি, তারপরে হচ্ছে যে সেই তো মাথা যখন ঠিক থাকে তখন যেই রুগীর সাথে কথাবার্তা বলি, বলে স্যার আপনার কার্ড দেবেন? বলে আমি তো কোনো কার্ড করি না। আপনার ফোন নাম্বারটা দিবেন, হাসপাতালে ফোন দিয়ে আমার পাবেন। আমি এক্সপোজ করি না আর কি। স্যার আপনি কোথায় চেম্বার করেন? আমি এখনো পর্যন্ত আমি করি না। ঠিক আছে? তাহলে আপনি যখন রুগীর সাথে কথা বলবেন, একটা রুগী ডাকবে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এগুলো জিপি প্র্যাকটিসের জন্য, এগুলো আপনার চেম্বার প্র্যাকটিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি এমন ভাবে একটা পড়া পড়েন না, যেই পড়া পড়লে ডেভিডসনও বুঝতে পারবেন, ইনভেস্টিগেশনসও বুঝতে পারবেন এবং হচ্ছে আপনি ম্যানেজমেন্টে জানতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের লেভেলের। তাহলে আপনি এখানে একটা সিটিজেন করে হ্যামোরেজ এক্সক্লুড করলেন, কাজ শেষ। এবার আপনি হচ্ছেন বড় লোক, আপনি এমন একটি স্থানে গেছেন যে যেখানে আপনি চাইলে এই পেশেন্টের হচ্ছে ইন্টারভেনশন করতে পারেন। যেমন আপনি অ্যাপোলো বলেন অথবা অন্য জায়গায় বলেন যেখানে নিউরো ইন্টারভেনশন গুলো হয়। যেমন প্রাইভেটের মধ্যে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, এখানেও কিন্তু নিউরো ইন্টারভেনশন গুলো হয়। স্ট্রোক করেছে, আপনি তখন সিটি স্ক্যান করে ইমিডিয়েটলি করে ফেলেছেন, সেখানে আপনি হ্যামোরেজ এক্সক্লুড করেছেন, দিস ইজ ইসকেমিক স্ট্রোক, আপনি ওই ক্লটটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, নিউরো ইন্টারভেনশন করতে চাচ্ছেন, আপনাকে তখন যাইতে হবে এমআরআই তে। এমআরআই করে রোগীর বিপিটিভি ঠিক থাকলে আপনি তাকে হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারবেন। তাহলে এমআরআই এর আমরা একটা স্পেসিফিক সিকোয়েন্স দেখতে চাই, যে সিকোয়েন্স ইসকেমিয়াটা খুব আর্লি বুঝে যাবে। এনিওয়ান?
এমআরআই হুট করে করলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে মানে ইসকেমিক স্ট্রোক হলে সবগুলা কিন্তু অতভাবে দেখা যায় না। এমআরআই এর একটা সিকোয়েন্স আছে যেটা করলে আবার 30 মিনিটের মধ্যে 30 মিনিটের ইনফেকশনও বুঝে যাবে। এনিওয়ান? DW ডিডব্লিউআই, ডিভিশন ওয়েটেড ইমেজিং। থ্যাংক ইউ। তাহলে এই ডিডব্লিউআই সিকোয়েন্সটা করতে হবে। তাহলে এখন বলেন এফসিপিএস এর কোশ্চেন ডিসকাশন করা শেষ, মানে ইনভেস্টিগেশনস পর্যন্ত। আমি আপনাকে পড়ার ওয়েটা বলছি এখানে অলসো। তাহলে এতটুকু পর্যন্ত এটা পড়া শেষ হয়ে গেল। তারপর আপনি এখন তাকে যে আপনি স্টেপটোকাইনেস দিতে চাচ্ছেন না, আপনার ইন্টারভেনশন আপনি স্টেপটোকাইনেস দিয়ে করবেন, অ্যালটিপ্লেস দিয়ে করবেন, তাহলে আপনি অবশ্যই ব্লাড প্রেশার দেখতে হবে, প্রিভিয়াস ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন যেগুলো মুখস্থ করেছেন সেগুলো একটু করে খুঁজে দেখবেন, তারপর আপনি ইন্টারভেনশনে চলে যান। ওইগুলো বাংলাদেশে হচ্ছে কিন্তু। ফাইন, ঠিক আছে না? এখন আসেন ইক্সল চিন্তা ভাবনা করতেছেন, এটা হতে পারে হচ্ছে যে আপনি সিটি স্ক্যান আপনি এখানে কন্ট্রাস্ট দিতে পারেন, অথবা আপনি এমআরআই দিয়ে এমআরআইতে আপনি গ্যাডেলোনিয়াম এনহান্সমেন্ট, গ্যাডেলোনিয়াম এমআরআইতে যে কন্ট্রাস্টটা দেওয়া হয় এটাকে বলা হয় গ্যাডেলোনিয়াম এনহান্সমেন্ট, এটা আপনি করতে পারেন। এটা দিয়ে আপনি মোটামুটি অ্যাবসেস কিনা, তারপর হচ্ছে যে লিম্ফোমা কিনা, তারপর হচ্ছে যে অন্যান্য ফর্মের স্পেসুক বা ইংলিশিন কিনা, অথবা এটা এমএস কিনা, ইনফ্লামেটরি রিলেশন কিনা, সেটা আপনি মানে বের করতে পারবেন। ওকে, তারপর আপনি হিস্ট্রি নিয়ে কিন্তু টট প্যারাসিস, হেমিপ্লেজিক মাইগ্রেন, এমএস কিনা এটা কিন্তু আপনি বের করতে পারবেন। এমএস এর মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, এমআরআই ফাইন্ডিং এর মধ্যে বলেন, এটা আমি আপনাদেরকে পড়াইছি এমএস এর সময়, এমএস এর স্পেসিফিক সাইট কি কি, কোন কোন জায়গায় এমএস হইতে পারে বেশি, সেগুলা ভালো যারা আছেন ক্লিনিশিয়ান তারা একটা এমআরআই ফিল্ম নিলে ওই জায়গাগুলোর মধ্যে বেশি করে খুঁজবেন। নাম্বার 1 2 3 4 বলেন গুড ডক্টরস, এখানে যারা আছেন সব ভালো ডক্টররা একটু বলেন, রেসপন্স করেন। পেরিভেন্ট্রিকুলার, ভেরি গুড। অপটিক নার্ভ, অপটিক নার্ভ হতে পারে, কিন্তু এটা ওরকম কমন না। আরো তিনটা আছে খুবই কমন। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, ভেরি গুড। তারপরে সাবপায়াল, আর চারটা রিজন আপনাদের ডেভিডসনের পেজ নাম্বার 1107 এখানে কিন্তু উল্লেখ আছে। কর্টিক্যাল। এক্স্যাক্টলি। তাহলে নাম্বার 1 কি? পেরিভেন্ট্রিকুলার। নাম্বার 2 জাক্সটাকর্টিক্যাল। নাম্বার 3 ইনফ্রাটেন্টোরিয়াল। নাম্বার 4 স্পাইনাল কর্ড। দেখেন ভালো ডাক্তার কিন্তু ওই জায়গায় হাত দিয়ে দিবে। আপনি স্পাইনাল কর্ডের তাহলে একটা এমএস এর ইনভেস্টিগেশনস কি করবেন বলেন তো দেখি, এমএস এর ইনভেস্টিগেশনস কি করবেন? একটা এমএস সাসপেক্ট করতেছেন, কি ইনভেস্টিগেশনস করবেন? 1 2 3 4। জিয়া ভাই, একটা এমএস এর ইনভেস্টিগেশনস করতে চাচ্ছেন, মাল্টিপল স্ক্লেরোসিস, হোয়াট উইল গো? বলেন, এমএস এর ইনভেস্টিগেশনস করতে চাচ্ছেন, তাহলে এটা কোশ্চেন আসছে, এটা এফসিপিএস। তাহলে আমি আপনাকে ডায়াগনোসিস করে আপনি লেশনস গুলো বুঝতে পারলেন। তার আগে চোখে সমস্যা ছিল, অন্ধ হয়ে গেছিল, তারপর আবার ভালো হয়ে গেছে, 3 মাস পরে তার আবার রাইট সাইড হেমিপ্যারেসিস। ও আদার লোভে তো বলছিল ক্রনিকের ডেভেলপ করলে, রিকারেন্ট হিস্ট্রি থাকলে, চোখে আন্দাজ দেখলে, ঠিক আছে, তারপরে হচ্ছে যখন মিলাতে পারতেছেন না কোনো কিছু, এটা এমএস। ভালো কথা, আপনি বললো যে কি আবার বলেও দিবে, মানে রেসপন্ডিং ফিজিশিয়ান ডায়াগনোজ দ্য কেস এজ এ মাল্টিপল স্ক্লেরোসিস। How will you proceed to investigate this patient? তাহলে ইনভেস্টিগেশন কি করবেন মাল্টিপল স্ক্লেরোসিস? নাম্বার 1 আনোয়ার ভাই, রাশেদ ভাই, আসুক মুখে বলেন। লেটস ট্রাই ব্রাদার এন্ড সিস্টার। এমআরআই, এমআরআই, সিএসএফ এক্সামিনেশন আর অফথালমোস্কোপি। অফথালমোস্কোপি না, আর একটা বিষয় আছে। এমএস এর জন্য নাম্বার 1 এমআরআই। এমআরআই হচ্ছে অ্যাকর্ডিং টু অনুসারে, সাইট অনুসারে আপনি বলতে পারেন এমআরআই আপনি ব্রেনেরও করতে পারেন, প্লাস মাইনাস আপনি স্পাইনাল কর্ডের করতে পারেন, ঠিক আছে। নাম্বার 2 আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিএসএফ স্টাডি করতে পারেন। নাম্বার 3 অফথালমোস্কোপি না, বিইপি, ভিজুয়াল ইভক পটেনশিয়াল, ঠিক আছে রাশেদ ভাই? ওকে, এরপর আপনি রুটিন অন্য কিছু টেস্ট করবেন। আপনি একটা বুকের এক্সরে করতে পারেন,
আপনি কারণ ওইগুলো আপনাকে করে, অন্যান্য কারণ যেগুলো আছে সেগুলো আপনাকে এক্সক্লুড করতে হবে, ট্রিটমেন্ট একটু হেল্প করবে। আপনি সার্কোইডোসিস কিনা, আপনি হচ্ছে যে আহ, তারপর হচ্ছে যে অন্যান্য কারণ নিয়ে আপনি ডিল করতেছেন কিনা, ঠিক আছে? সো এগুলো নিয়ে আপনাকে কিন্তু বের করতে হবে, যার জন্য আপনি ভিটামিন বি 12 লেভেল করে ফেলবেন, এক্সরে করে ফেলবেন, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম লেভেল করে ফেলবেন। তারপর হচ্ছে যে আপনি কোনো ওই অনেক সময় যেহেতু সেরেবেলাম এখানে ধরে, অনেক সময় হচ্ছে আপনি এটা কোনো ভাস্কুলাইটিস, অটোইমিউন ডিজিজ কিনা, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, এগুলো সব আপনি করতে, এগুলো কিন্তু এমএস এর, আপনি যখন এমএস এর ইনভেস্টিগেশন চ্যাপ্টারটা খুলবেন পেজ নাম্বার 1108, সেখানে কিন্তু আপনি পাবেন। তাহলে দেখেন আমরা কিন্তু একটা ধরে কিন্তু ডিজিজ স্পেসিফিক কিন্তু আমরা অনেকগুলো রিভিশন করে ফেলতেছি, রাইট? তো হেমিপ্লেজিক মাইগ্রেন ডায়াগনোসিসের জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনাকে বের করতে হবে। ভাস্কুলাইটিসের জন্য আপনি অটোইমিউন প্রোফাইল করবেন। প্যারানিউপ্লাস্টিকের জন্য ক্যান্সার যদি থাকে, এই পেশেন্টের ক্যান্সার সব ফুটা দেখতে হবে, ঠিক আছে? রক্ত দেখতে হবে। অনেক সময় ব্লাডের ক্যান্সার, অনেক সময় হচ্ছে লাংসের ক্যান্সার, ব্রেস্টের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলো সবগুলো প্যারানিউপ্লাস্টিক ফিচার্স হিসেবে অনেক সময় দেখা যায় হচ্ছে যে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়। সেই অটো অ্যান্টিবডি গুলা কিছু গিয়ে ব্রেইনে, কিছু গিয়ে স্পাইনাল করে, কিছু গিয়ে সেরেবেলামে, কিছু গিয়ে ব্রেন স্টেমে ধরে। এই জন্য দেখা যায় কি জানেন, অটো অ্যান্টিবডি যা বললাম না, যেমন দেখেন নিউরোমাস্কুলার জাংশনে অটো অ্যান্টিবডি, ডিজিজের নাম কি? রাশেদ ভাই বলবেন এটা, অন্য কারো থেকে আপাতত প্রত্যাশা করতেছি না, আনোয়ার ভাই বলতে পারেন, জান আচ্ছা সবাই বলেন। নিউরোমাস্কুলার জাংশনে একটা অটো অ্যান্টিবডি, ডিজিজের নাম কি? একটা ক্যান্সার হয়, ক্যান্সারের অটো অ্যান্টিবডি, Get অ্যান্টি গ্যাড অ্যান্টিবডি, স্টিফ get পার্সন into সিনড্রোম, অথবা 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 আরেকটা Stiffness syndrome. স্টিফম্যান সিনড্রোম, আরেকটা এই যে ল্যাম্পস যেটা বললাম, ল্যাম্বার্ডিয়াটেন মাইস্থিন, সেটাও তো একটা অটোইমিউন কন্ডিশন। তাহলে এই অটো অ্যান্টিবডি গুলো মিলিয়ে দেখেন ল্যাম্বার্ডিয়াটেন মাইস্থেনিয়া, এই অটো অ্যান্টিবডি মিলিয়ে হচ্ছে অ্যান্টিগ্যাড অ্যান্টিবডি দিয়ে হচ্ছে আমরা স্টিফম্যান সিনড্রোম ডায়াগনোস করতেছি। কি সুপার, আপনারা কি পারেন মাশাআল্লাহ। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে অটো অ্যান্টিবডিকে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, দেখছেন? এই এখানে আপনি হয়তো পিএনএস দিয়ে মনে করতেছেন যে এটা আসলে কি, আমরা কি ডিসকাশন করতেছি। তাহলে এই পেরিফেরাল নিউরো পিএনএস, এই এই যে একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সরি, এই যে একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কিন্তু অ্যাটাক করতে পারে, সেই কি পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। দেখা যায় এগুলো হচ্ছে যে আপনার মানে প্রিডোমিনেন্টলি একটু সেন্সরি হয়, সেন্সরিটা বেশি ধরে। অটো অ্যান্টিবডি গুলা গিয়ে নার্ভাস সিস্টেম যে একটা কভারিং সেটাকে ড্যামেজ করে ফেলে, মাইলিনকে ডিমাইলিনেশন করে ফেলে। তারপর এটা স্পাইনাল করে ধরতে পারে, এটা সেরেবেলাম করে ধরতে পারে, এটা ব্রেন স্টেম করে ধরতে পারে, এটা কর্টেক্স সাবকর্টেক্স পর্যন্ত এটা ধরতে পারে। কি ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস। তাহলে এই জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমরা আপনাদেরকে আমরা একদম শুরুর দিকে যে আপনার হচ্ছে যে দেখা যায় যে এরা আমাদের এই প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম গুলা দেখা যায় হচ্ছে তারা মোটামুটি আমাদের টোটাল নার্ভাস সিস্টেমের প্রত্যেকটা জায়গার মধ্যে গিয়ে তারা হচ্ছে অ্যাটাক করতে পারে। সো এইভাবে কিন্তু যে কোনো ডিজিজ আপনি ইজিলি ডায়াগনোসিস করতে পারবেন ইফ ইউ আর ক্যাপেবল টু পিক হোয়ার ইজ দ্য লেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য লেশন উইথ টেম্পো প্রোফাইল। এটা যদি থাকে এক্স্যাক্টলি ইউ ক্যান ডায়াগনোস দ্য কেস। আমি এখানে যে আলোচনাটা করলাম এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, শিওর ভাই, প্রসিড। কর্টেক্স আর সাবকর্টেক্স এর মধ্যে মানে অ্যানাটমিক্যাল লোকালাইজেশন আছে কিনা, মানে হোয়াইট ব্রেনের হোয়াইট ম্যাটারটাকে কি সাবকর্টেক্স বলতেছে? সাবকর্টেক্স, এক্স্যাক্টলি। মানে উপরে যেই কর্টিক্যাল এরিয়াটা আছে না, মানে যেখানে হচ্ছে জাইরাই সালকা এগুলা থাকে, এগুলা কর্টিক্যাল এরিয়া। এর নিচের হোয়াইট ম্যাটার থেকে শুরু করে মাঝে মধ্যে এর স্থানে স্থানে মাঝে মধ্যে কিছু কিন্তু নিউক্লিয়াসও থাকে, কিছু গ্রে ম্যাটারও কিন্তু থাকে, রাইট? তো ওইগুলা সহ অংশটুকু আমরা বলি সাবকর্টেক্স, মানে কর্টেক্স এর নিচে, ব্রেন স্টেমের উপরে, কর্টেক্স এর নিচে। এইখানের মধ্যে ধরেন ওই যে আপনারা কি নাম, বাইরের কর্টেক্স, তার নিচে মেজেনসেফালন, রম্বেনসেফালন পড়ছিলেন না, ডায়ানসেফালন এখানে পড়ছিলেন আপনারা, যেটা ব্রেনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাহলে সহজ কথা হচ্ছে যে এই আপনার গ্রে ম্যাটারের নিচে যে অংশগুলো আছে, যেখানে হচ্ছে যে আপনার থ্যালামাস ধরেন, তারপর বেজাল গ্যাংলিয়া ধরেন, ইন্টারনাল ক্যাপসুল ধরেন, এই অংশটুকুকে আপনি বলতে পারেন কর্টেক্স, ঠিক আছে?
আর একদম যেটা ব্রেন স্টেম, এটা হচ্ছে যে আপনার মিড ব্রেন, তারপর হচ্ছে যে পন্স মেডুলা, এটাকে আমরা বলি হচ্ছে ব্রেন স্টেম। তাহলে মিড ব্রেনের উপরে এবং গ্রে ম্যাটারের নিচে এই অংশটুকুকে আপনি বলতে পারেন সাবকর্টিক্যাল। এর ইম্পর্টেন্ট এরিয়া গুলো হচ্ছে যে যেখানে অ্যাসেন্ডিং ফাইবার, থ্যালামিক রিলে স্টেশন এবং কর্টিক্যাল রিলে। কর্টিক্যাল রিলে ইন্টারনেট ক্যাপসুল দিয়ে কর্টেক্স থেকে ফাইবার গুলা হোল বডিতে সাপ্লাই যায় মোটর ফাংশনের জন্য। হোল বডি সেন্স গুলো উপরের দিকে উঠে এবং সেগুলো হচ্ছে মিডিয়াল লেমনিসকাস, ল্যাটারাল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস দিয়ে সেগুলো হচ্ছে সবগুলা থ্যালামাস দিয়ে উপরের দিকে উঠে, যেগুলো আমি আপনাদেরকে আগের লেকচারে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ফাইবারের মধ্যে যেগুলো আমি ডিসকাশন করেছি। তাহলে মিড ব্রেনের উপরে এবং যে গ্রে কর্টিক্যাল ম্যাটার আছে নিচের গুলাকে আমি বলবো সাবকর্টেক্স। ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আনিকা আপু হাত তুলেছেন, কোন কোয়েশ্চেন? ভাইয়া মাইস্থেনিয়া গ্র্যাভিসে আপনি বললেন যে কথাবার্তাটা স্লো হয়ে যাবে, ভাইয়া কথাবার্তাটা স্লো কেন হইতেছে? উইক। মানে এমনি তো ভাই উইকনেসের জন্য। হ্যাঁ, আপনি চোখ তুলতে পারতেছেন না, চোখের মাসল এত দুর্বল, আর মুখ দিয়ে এত সুন্দর কথাবার্তা বলতে পারবেন কেমনে? বুঝতে পারছেন? এই যে কথা আমি বলতেছি সবগুলো তো মাসলের খেলা, জি ভাই, সবগুলো হ্যাঁ। মাসলের খেলা। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন এর দুটোর মধ্যে? এনি কোয়েরি আপ টু দিস? কার কোনো কোয়েশ্চেন? মনে হয় না। ঠিক আছে, সো আমরা অনেক কিছু লিখলে আমরা একটু ক্লিয়ার করে ফেলি। মহাকাল সবগুলোই সব আমাদের কৃতকর্ম ছিনিয়ে নিল। তা আমি আপনাদেরকে এর আগের দিনও একটু করে পড়িয়েছিলাম। আপনারা এখান থেকে 10 পৃষ্ঠা আগে উপরে উঠলেই মোটামুটি 20 পৃষ্ঠা আমরা আগে যাই, আপনি দেখবেন যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমে যেগুলো আমি আপনাদেরকে বলেছি যে আসলে প্রত্যেকটা জিনিস যে ধরতে পারে 4টা 1 1111 পৃষ্ঠা। এখানে আপনি গেলেই আপনি বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, যে পয়েন্টগুলো বলেছি দেখেন, আচ্ছা একটু করে বলে ফেলি। প্যারানিউপ্লাস্টিক ডিজিজ, হ্যাঁ এই দেখেন প্যারানিউপ্লাস্টিক নিউরোলজিক্যাল ডিজিজেস। তাহলে প্যারানিউপ্লাস্টিক ডিজিজের আগে আমি একটু দেখাই আপনাকে যেগুলো আমি অলরেডি বলেছি। যেমন ধরেন এটা হচ্ছে যে মাল্টিপল স্ক্লেরোসিস। এই মাল্টিপল স্ক্লেরোসিস এর ক্ষেত্রে আপনি কিছু স্ট্রাকচারাল ডিজিজ ডায়াগনোস করতে চাচ্ছেন, আপনি এমআরআই মায়োগ্রাম করবেন, মানে আপনি এমআরআই করবেন, তারপরে ভিপি করবেন, এরপর সিএসএফ স্টাডি করবেন। এই দেখেন এই যে সিএসএফ স্টাডি। ঠিক আছে, তারপর আপনি কিছু কারণের জন্য এগুলো এক্সক্লুড করে ফেলবেন। তারপর আমরা বলেছিলাম যে মোস্ট কমন এরিয়াটা কোথায় আসলে, যে যেখানে আপনি হচ্ছে যে ইয়াটা খুঁজে পাবেন একদম মাল্টিপল স্ক্লেরোসিসের ডিফাইনিং সাইট আপনি বলতে পারেন, এটা হচ্ছে এই জায়গার মধ্যে আছে। দেখেন এগুলো আমরা সবগুলো আমরা ক্লাস আপনাদেরকে বলেছি। এমএস টিপিক্যাল রিজন, পেরিভেন্ট্রিকুলার, জাক্সটাকর্টিক্যাল, ইনফ্রাটেন্ট্রাল স্পাইনাল কর্ড। ঠিক আছে, আমরা কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো সবগুলো আমরা ক্লাস আলোচনা করেছি। এটা তো জাস্ট রিভিশন দিচ্ছি আমরা এখানে, অল্প কিছু অংশ আপনাদেরকে একটা ক্লিনিক্যাল অ্যাপ্রোচ আমরা মাথায় ঢুকাই দিই। এটা হচ্ছে আমাদের, এবং প্রত্যেকটা ডিজিজ আলহামদুলিল্লাহ আমরা ডিসকাশন করেছি। প্যারানিউপ্লাস্টিক নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম, রাইট? তো প্যারানিউপ্লাস্টিকের এখানে দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্যারানিউপ্লাজম হতে পারে, লিম্বিক এনকেফালাইটিস। ঠিক আছে, এই লিম্বিক এনকেফালাইটিস যেটা ইনভলভমেন্ট হচ্ছে ব্রেন স্টেমের এরিয়াগুলোতে। তারপরে মায়োলোপ্যাথি, মোটর নিউরন ডিজিজ পর্যন্ত আপনার হয়ে যেতে পারে প্যারানিউপ্লাস্টিয়া, মানে প্যারানিউপ্লাস্টিক কন্ডিশনের মাধ্যমে। অটো অ্যান্টিবডি আপনার মোটর নিউরন ড্যামেজ করতে পারে, হু অ্যান্টিবডি। ঠিক আছে, স্টিফ পারসন সিনড্রোম, স্টিফ পারসন সিনড্রোম। ঠিক আছে, তারপর হচ্ছে সেরেবেলার ডিজেনারেশন, সেরেবেলার ডিজেনারেশন, মাল্টিফোকাল এনকেফালোমাইলাইটিস, অপসোক্লোনাস মায়োক্লোনাস। আচ্ছা, এত কঠিন করে না পড়ে আমি জাস্ট এটাকে আপনাকে বলতেছি যে প্যারানিউপ্লাস্টিক ডিসঅর্ডার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু এগুলো হতে পারে, এবং অপটিক নার্ভ, রেটিনা, এক্সট্রা পিরামিডাল মানে হচ্ছে বেজাল গ্যাংলিয়া পর্যন্ত, তারপর সেরেবেলাম, তারপরে স্টিফ পারসন, হ্যাঁ, তারপর মোটর নিউরন। এটা এবার আসেন পেরিফেরালের ক্ষেত্রে, দেখেন এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরালের ক্ষেত্রে কি কি হতে পারে? মাইস্থেনিয়া গ্রেভিস, ল্যাম্বার্টিয়াটন, তারপরে স্টিফ পারসন উপরে চলে গেছে, এরপরে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, তারপরে সেন্সরি নিউরোপ্যাথি, মোটর নিউরোপ্যাথি, এগুলো হতে পারে। তো মোটামুটি দেখেন যে একদম যে এরিয়াগুলা আমরা ব্রেনের উপর থেকে পড়ে আসছি সবগুলো এরিয়াতে কিন্তু প্যারানিউপ্লাস্টিক কন্ডিশন হতে পারে। তাহলে এই প্যারানিউপ্লাস্টিক কন্ডিশন নামগুলো খালি মুখস্থ করতে পারেন,
এগুলা এমআরসিপির জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অন্য জায়গায় অত বেশি ইম্পর্টেন্ট না আর কি। ঠিক আছে, এমআরসিপি তে খুব ইম্পর্টেন্ট, এফসিপিএস আপনি জাস্ট নামগুলো পড়লে হয়ে যাবে। কার কোনো কোয়েশ্চেন এতটুকুর মধ্যে? এনি কোয়েরি? রাশেদ ভাই হাত তুলছেন। অ্যান্টিবডি গুলার নাম নাম তো মুখস্থ করা লাগবে না। বা অ্যান্টিবডি, যেমন আমি আপনাকে এটা ক্লাসের মধ্যে বলেছিলাম, যেমন এন্টি হু, এন্টি ইউ, এন্টি রি, এই তিনটে হচ্ছে চরম মাত্রার বন্ধু এবং একদম মানে মারাত্মক রকম বন্ধু এরা। আপনি দেখবেন দেখা যায় এই যে এন্টি হু, হু, ইউ, রি, এগুলো অবসোক্লোনাস মায়োক্লোনাস, এগুলো আবার দেখা যায় কি যে সেরেব্রাল ডিজিনের সাথে দায়ী, এগুলো আবার লিম্বিক এনকেফালাইটিস করতে পারে। তো সবটার মুখস্থ করা আসলে খুব টাফ, অ্যাটলিস্ট কিছু কমন যেগুলো আছে সেগুলো আপনি মনে রাখবেন। তো এটার একটা সোর্সটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ধরেন ওয়াই, ওয়াই এর আকৃতি হচ্ছে আপনি যদি একটা মানে ফিমেলরা মাইন্ড করেন না, আপনি যদি এরকম ধরেন এখানে একটা ব্রেস্ট, এখানে ওভারি, এখানে তাদের হচ্ছে যে মানে প্রাইভেট পার্ট, তাহলে দেখেন ওয়াই এন্টিও, এটা হচ্ছে ব্রেস্ট, ওভারি। ঠিক আছে, তো আপনি যেখানে যেখানে দেখবেন এই এন্টিও, এটা মোটামুটি আপনি ব্রেস্ট, ওভারিটা আপনি মাথায় রাখতে পারেন, এখান থেকে তার অরিজিনটা হইতে পারে। ওকে, আবার এইচ, এইচ এই অ্যান্টিবডিটা, হু অ্যান্টিবডিটা, এটাও দেখা যায় যে আপনার, আমরা জানি এই দুটো ফুসফুস এখানে লাগাই দেন, তাহলে দুটো ফুসফুস হয়ে গেল, তাহলে হুটা দেখা যায় মোটামুটি ফুসফুসের থেকে বেশি আসে। এত তো মনে রাখা একটু মুশকিল, এই জন্য আমি একটু কয়েকটা সামারি করতেছি, এবার আপনি মনে রাখতে পারবেন। তাহলে আপনি দেখেন হু, তাহলে এটা কিন্তু কোত্থেকে আসতেছে, এই হুর অরিজিন কিন্তু আপনার দেখেন ব্রেস্ট। আবার হু হচ্ছে ব্রেনের দুটো হেমিস্ফিয়ার, এখান থেকে হতে পারে ব্রেন ক্যান্সার গুলাতে, তাহলে জন্য দেখেন নিউরোব্লাস্টোমাতে হু। তারপর হচ্ছে যে আপনার এই কি নাম, স্মল সেল আঙ্কাজ হু। ঠিক আছে, ব্রেস্টে এখানে আপনার হচ্ছে যে হু। তাহলে দেখা যায় যে হু গুলা অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় এগুলো হচ্ছে যে আপনার লাং থেকে আসে, কিছু কিছু ক্ষেত্রে এরা ব্রেস্টে, কিছু কিছু ক্ষেত্রে এরা হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আপনার হচ্ছে আসতে পারে। তাহলে এইভাবে আপনি হু, ইউ, আর হচ্ছে আর রি, তাহলে রিটা সেটা সাধারণত এটা অনেকগুলো ক্যান্সারে পাওয়া যায়, এবং রিটা দেখা যায় কি যে হু, ইউ, রি, এই রিটা এরা চোখের ক্ষেত্রে, আর ফর রেটিনা, এইভাবে চোখের ক্ষেত্রে তারা প্রেজেন্টেশন করে। তাহলে এই তিনটে চারটা আপনি মনে রাখেন। আবার কিছু কমন যেগুলো আছে না, যেমন আপনি কমন গুলা হচ্ছে যে নিচে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন এই যে পলিমায়োসাইটিস, ডার্মাটোসাইট এবং ডার্মাটোমায়োসাইটিস, এটা আমরা রিউমাটোলজিতে আলোচনা করছি। জো আমরা বলেছি, জো মানে পো মানে পলিমায়োসাইটিস, এগুলো কিন্তু আমরা মনে রাখছিলাম, এটা আপনাকে মনে রাখতে হবে। তারপর আসেন ল্যাম্বার্ডিয়াটন, এটা আপনি সবাই জানেন, বিজিসি, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। মাইস্থেনিয়া গ্রেভিস অ্যাবসলিউটলি সবাই পারেন, অ্যান্টিসিটোকিন রিসেপ্টর অ্যান্টিবডি এবং হচ্ছে যে আপনার মাসেল স্পেসিফিক কাইনেস, গেল দুইটা। তাহলে আপনি মাইস্থেনিয়া গ্রেভিস আপনি পারেন, তারপর হচ্ছে যে আপনি কি বলে ল্যাম্বার্ডিয়াটন আপনি পারেন, গেল পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস আপনি পারেন। তারপর আসেন এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দুষ্ট মোটর নিউরোপ্যাথি, সেন্সরি নিউরোপ্যাথি, আগের মতো হু, ইউ, হো ইউ, হো ইউ, হো ইউ, এই হো ইউ দিয়ে তারা মোটামুটি সেন্সরি, মোটর, মোটর সেন্সরি। এই হু এবং ইউ অ্যান্টিবডি যেগুলো অরিজিনেটেড ফ্রম লাং ক্যান্সার, যেগুলো অরিজিনেটেড ফ্রম ব্রেস্ট ক্যান্সার, যদি একসাথে বলি আর কি, যেমন লাংটা হু বেশি হয়, আর ইও যেটা আছে এটা হচ্ছে ব্রেস্ট এবং হচ্ছে ওভারিতে বেশি হয়, অন্য জায়গায় যে হবে না সেটা বলি নেই। তাহলে ক্যান্সার গুলা কিছু গ্রেনিউলস রিলিজ করে, সেই গ্রেনিউলস গুলাতে সামটাইম অ্যান্টিবডি তৈরি হয়, অটো অ্যান্টিবডি তৈরি হয়। কেন আমরা এক্স্যাক্টলি এক্সপ্লেন করতে পারবো না। তো আপনি বলতে পারেন হ্যাঁ ভাই এক্সপ্লেন তো আমি করে দিচ্ছি আপনার বলার কি দরকার। এই ক্যান্সার সেলগুলা আপনার হচ্ছে যে আপনার ডিএনএ এর মধ্যে ঢুকে তারা এমন কিছু প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন গুলো অ্যান্টিবডি, কিন্তু আমিও জানি ব্যাখ্যাটা, এটা আপনি মেকানিজম বললেন, এইভাবেই হয় ধরে নিলাম আমরা। হ্যাঁ, তাহলে এই যে ক্যান্সার সেল গুলো ডিএনএ তে কেন যাচ্ছে, এটা উত্তর কি দিবেন আমরা জানি না। এটাকে জন্য বলা হয় প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। তাহলে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম এই কারণে বলা হয় এক্সাক্ট কজটা কি উদাহরণ। তাহলে এইভাবে কিন্তু আপনি মোটামুটি ভাগ করে ফেলতে পারবেন। তাহলে আমি যে শুরুর দিকে যে জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন উইথ টেম্পো প্রোফাইল, এটা দিয়ে নার্ভাস সিস্টেমের এক লেকচার দিয়ে পুরা জিনিসগুলোকে আপনাকে একদম মানে গোছানো ভাবে আপনাকে বলা যায়, এবং এগুলো ইটিওলজি আপনাকে জানতে হবে এবং এগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে।
ঠিক আছে? সো দ্যাট এটা আপনাকে যদি আপনি যদি এটা না বুঝেন তাহলে হচ্ছে যে আপনি এখানে পিক করতে পারবেন না, এটা আপনি পিক করতে পারবেন না। তো আমি হচ্ছে যে একটা জার্নালের আমি একটা কেস রিপোর্ট যেগুলা করে আর কি, তো কেস রিপোর্ট একটা জার্নালে আমার স্যারের সুবাদে আমি হচ্ছে যে কিছু কেস রিপোর্ট গুলো আমি রিভিউ করে দিই। তো এখানে একটা কেস রিপোর্ট আসছে যে একটা পেশেন্ট তার হচ্ছে যে ই কলাই দিয়ে ইউটিআই হয়েছে, সে একটা কেস রিপোর্ট আমাকে দিল আর কি, মানে সে একটা কেস, আমরা কেস রিপোর্ট করি না, সে একটা কেস রিপোর্ট দিল একটা জার্নালে, সেই জার্নাল আমি হচ্ছে এডিট করি কিছুটা। তো ওই জার্নাল আমার স্যারের হেল্প আর কি এটা। তো এখন সেখানে সে একটা কেস রিপোর্ট করেছে, একটা পেশেন্ট ই কলাই দিয়ে ইউটিআই হয়েছে, তারপরে তার জিবিএস ডেভেলপ করেছে। আমরা জানি জিবিএস এর ক্ষেত্রে হচ্ছে কম্পাইলো প্লাস হচ্ছে যে অন্যান্য যেগুলো ছিল ছোট ছোট সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এরপরে আমি কেসটা পড়লাম, হেডিং ছিল এটা, কেসটা আমি পড়লাম। তো কেসটা পড়ার পরে আচ্ছা আমি কেসটা দেখাই আপনাকে। ওকে, সো যাই হোক, এখানে একটা জার্নাল, এটা একটা কেস রিপোর্টটা হচ্ছে যে জিবিএস এর পরে মানে গুইলেনবার্গ সিনড্রোম ফলোইং ইএসবিএল এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামিজ এশিরিকিয়া কোলাই ইউটিআই, এটা একটা কেস রিপোর্ট। সেই কেস রিপোর্ট আকারে সেটা আমার কাছে প্রেজেন্ট করেছে এবং সেটা আমি হচ্ছে যে এটাকে এডিট করতেছি আর কি। তো এটার পড়তে ভিতরের দিকে যখন গেলাম তখন দেখি কেস প্রেজেন্টেশনের মধ্যে সে বলতেছে এই পেশেন্টের সে ফাইন্ডিংস হিসেবে কয়েকটা কথা বলেছে আমাকে। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, মানে আপনার যদি নলেজ না থাকে এগুলো আপনি আসলে পিকই করতে পারবেন না। সে কেস প্রেজেন্টের ক্ষেত্রে বলতেছে যে সে জিবিএস কেমন ডায়াগনোসিস করলো, জিবিএস এর ক্ষেত্রে ফ্ল্যাসিড প্যারালাইসিস, হাইপাররিফ্লেক্সিয়া, ইএমজি, এনসিএস এর মধ্যে বায়োলেটারাল সেন্সরি পেরিফেরাল নিউরোপ্যাথি পাইলো, এর দুই সে হচ্ছে কেস প্রেজেন্টেশন করলো। তারপরে সে কনক্লুশন করে ফেলছে, এইখানে কিন্তু সে কিচ্ছু বলে নাই। ওকে, আমি বুঝে নিলাম যে ঠিক আছে, আমার ইন্টারেস্টিং কেস, ইকোলাইয়ের পরেও এরকম জিবিএস হতে পারে, সে একটা কেস রিপোর্ট করতেছে, ভালো কথা। পরে আমি এটা পুরোটা পড়লাম, পুরোটা পড়ার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসে সে বলতেছে এই পেশেন্টের তার আগের একটা ক্যান্সার আছে, খুব ভালো করে খেয়াল করেন, তার আগের একটা সে একটা ব্যাকগ্রাউন্ড ডিসকাশন করছে। আমরা জানি হচ্ছে যে আপনার জিবিএস ডেভেলপমেন্ট করে সাধারণত হচ্ছে যে ক্যাম্পাইলো দিয়ে অথবা হেমোফাইলাস মাইক্রোপ্লাজমে ইপিভি এপস্টেম ভাইরাস এগুলো দিয়ে হতে পারে। এই পেশেন্টের সে দেখেন কেস প্রেজেন্টেশন করতেছে, একটা রোগীর বলতেছে মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার, পোস্ট ট্রিটমেন্ট অমুক অমুক পাইছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে, হ্যান আছে, ব্লা আছে, তার ইকলা হয়েছে ইউটিআই দিয়ে, তারপরে সে হচ্ছে ফ্লাসিড প্যারালাইসিস পেয়েছে, সে এখন কেস রিপোর্ট করে দিয়েছে দিস ইজ এ কেস অফ জিবিএস। আমার কাছে দিয়েছে রিভিউ করার জন্য। এখন আমি হ্যাঁ ঠিক আছে রিভিউ এটা আমি করে দিতে পারতাম, নো আমি এটা ছাড়ি নাই। আমি বলছি এই পেশেন্টের যেহেতু তার ব্রেস্ট ক্যান্সার আছে নাম্বার 1, এই পেশেন্টের সেন্সরি এবং মোটর দোনোটাই পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, এই পেশেন্টকে জিবিএস বলার আগে আমাকে অবশ্যই প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের যেই প্যারানিউপ্লাস্টিক পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে সেটা এক্সক্লুড করতে হবে। আমি বলেছি এই কেসের মধ্যে এটা যে আপনার প্যারানিউপ্লাস্টিক অটো অ্যান্টিবডি দিয়ে, যেহেতু পেশেন্টের এই যে লেখা আছে দেখেন মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার, তাহলে এইটা যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডিউ টু প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম না, এটার পক্ষে একটা লাইন এসে বলে নাই। আমি এটা ব্রেক পাঠিয়েছি, আমি যে ব্রেস্ট ক্যান্সার একটা পেশেন্ট জিবিএস তারে বলতে হলে আপনাকে পেন্সিস করেন যাই করেন, আই ডু নট কেয়ার, এগুলো হচ্ছে ভিজুয়াল, মানে এগুলো হচ্ছে এক্সটেন্সিভ ফাইন্ডিং, মানে যে ব্যক্তি আপনার এনসিএস ইএমজি করবে তার উপরে ডিপেন্ডেবল। বাট যার মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার স্টিল নাও আপনি যদি তাকে এন্টিহো, এন্টিইউ, এন্টিরি অ্যান্টিবডি গুলো যদি না করেন, আর আমি আপনার একে ছাড়ব না, আমি এটা ব্যাক পাঠিয়ে দিচ্ছি। কেন বললাম এই কথা? আমি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণগুলো আপনাকে জানতে হবে। সো পেরিফেরাল নিউরোপ্যাথির এই কারণ যদি আপনি বুঝতে পারেন
তখন আপনি এগুলো চলে আসবেন। তাহলে এই যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম ক্যান কজেস পেরিফেরাল নিউরোপ্যাথি, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি এটা একটা কারণ। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, জিবিএস আর অনেকগুলো আছে, এটা দুই ভাগে ভাগ করতে হয়, সেন্সরি মোটর, এগুলো আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি চ্যাপ্টারে ডেফিনেটলি আমরা এগুলো একদম ক্লিয়ার কাট আলোচনা করেছি। তাহলে এই জিনিসটা আমি এখানে নিয়ে আসছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো নলেজ না থাকলে আপনি আর্টিকেল গুলো হচ্ছে আপনার মিস হয়ে যাবে। মানে আপনি যে রিসার্চ করবেন সেই রিসার্চের মধ্যে দেখবেন ভুয়া, রিসার্চের বায়াসনেস চলে আসবে। ঠিক আছে, ওকে। সো এদের মধ্যে কার কোনো প্রশ্ন আছে ভাইরা, বোনরা, আপুরা? এনিওয়ান, এনি কোয়েরি প্লিজ? রাশেদ ভাই হাত তোলা আছে এখনো, কোনো কোয়েরি? আনিকা আপু? আনোয়ার ভাই, এনি কোয়েরি? উপাসনা আপু, আপনি কি বুঝেছেন আমি যে ডিসকাশনটা করেছি? এটা আছে বইয়ের বাইরে, একদম ট্রুলি যাওয়া আর কি। অল্প বুঝতেছি। ওকে, সো দিস ইজ ফার্স্ট লেকচার উইথ মি। সো আপনাকে এটা মানে আবার একটু ভালো মতো লেকচারটা যদি আপনি শুনেন পুরোটা, ইনশাল্লাহ এই রিভিউটা আপনার কাছে খুবই মানে প্যালাটেবল মনে হবে, আই হোপ। অন্য কারো কোনো প্রশ্ন আছে? নুসরাত জাহান আপু, জিয়া ভাই, কারো কোনো কোয়েরি? জেরিন আপু একটু বলেন, ইয়েস অন্য? আমির ভাই, এনি কোয়েরি? উমা, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, থ্যাংক ইউ।